আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 25-এর ভিডিও নিয়ে, যেখানে আমরা WBSLST 2025-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার MCQ প্রশ্নগুলোর সলিউশন দেখছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে দেখলে তোমাদের আইডিয়া কিন্তু আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করে যাক। প্রথম যে প্রশ্নটা আমরা দেখছি স্ক্রিনে, এই প্রশ্নটা 2016 সালের কম্পিউটার সায়েন্স থেকে এসেছিল SLST। কি বলছে? শর্টকাট টু সেভ ফাইল ইন MS ওয়ার্ড। তাহলে কি শর্টকাটের সাহায্যে আমরা MS ওয়ার্ডে আমরা কোনো ফাইল সেভ করতে পারবো? এটা কিন্তু আমাদের সেই প্যাকেজ অ্যান্ড সফটওয়্যার যে মডিউল 5টা রয়েছে সিলেবাসে, সেখান থেকে প্রশ্ন দিয়েছে। প্রশ্নটা MS ওয়ার্ডের থেকে দিয়েছে। তো এটা খুব সোজা প্রশ্ন, যে কোনো ওয়ার্ডে সেভ করার জন্য Ctrl+S ইউজ করতে হয়। আমি পাশে পাশে লিখে, এটা সেভের জন্য ইউজ করতে হয়, এটা আমাদের কপির জন্য ইউজ করি, এটা আমরা পেস্টের জন্য ইউজ করি, এটা আমরা ফাইন্ডের জন্য ইউজ করি। আরেকটা আছে কন্ট্রোল CTRL+X হচ্ছে কাটের জন্য ইউজ করি। আরেকটা আমাদের হয় CTRL A হচ্ছে সিলেক্ট অল। তাহলে এই মোটামুটি 6টা খুব পপুলার শর্টকাট হয়, যেখান থেকে প্রশ্ন যদি এই বছর যদি মনে হয় তোমরা দেখতে পারো। মোটামুটি আইডিয়া ক্লিয়ার করে দিলাম। অ্যান্সার হবে Ctrl+S সেভ করার জন্য। পরের প্রশ্ন চলে গেছি, যেটা কিনা আমাদের 2016 সালে কম্পিউটার সায়েন্স SLST থেকে দিয়েছিল। প্রশ্নটা আমাদের MS Excel থেকে দিয়েছে। বলছে ডিফল্ট অ্যালাইনমেন্ট অফ আ টেক্সট ইন দ্য সেল MS Excel। MS Excel যখন খোলা হয়, যখন আমি কোনো একটা ওই যে আমাদের টেবিল স্ট্রাকচারে থাকে, যখন আমি কোনো ডেটা লিখি, তার অ্যালাইনমেন্টটা ডিফল্ট কি থাকে, লেফট না রাইট? তো অলওয়েজ মাথায় রাখবে এটা আমাদের বাঁ দিকে থাকে। এবার গল্প লিখে দিচ্ছে নিচে, তো সেই সাথে ডিফল্ট আবার টেক্সট বলেছে, ভালো করে দেখে নাও। এখানে টেক্সট কথা বলেছে, এই জন্য আমাদের লেফট, কিন্তু টেক্সটের জন্য লেফট তলায় লেখা রয়েছে। টেক্সটের জন্য অ্যালাইন লেফটটা হচ্ছে ডিফল্ট, নাম্বারের জন্য অ্যালাইন রাইটটা হচ্ছে ডিফল্ট, ডেট আর টাইমের জন্য কিন্তু অ্যালাইন রাইটটা কিন্তু বাই ডিফল্ট। এটা কিন্তু ক্লিয়ার করে নেবে যে আমরা যখন টেক্সটের কথা, এখানে যদি নাম্বার দিয়ে দেয় তখন কিন্তু ওটা আমাদের রাইট হয়ে যাবে, হ্যাঁ, এবং ডেট অন টাইম দিলেও কিন্তু ওটা কিন্তু আমাদের রাইট। তিন রকমই আমাদের 3-4 রকমই ডেটা রাখতে পারি আমরা, নয় টেক্সট, নয় নাম্বার, নয় ডেট টাইম। তো সেই সূত্রে আমাদের যে ডিফল্ট সেটটা কিন্তু আমাদের এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদের লেফট হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে A। পরের প্রশ্ন চলে এসেছি, এটাও কিন্তু আমাদের 2016 সালের আমাদের কম্পিউটার সায়েন্স SLST থেকে প্রোভাইড করা হয়েছে। প্রশ্ন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সিস্টেম কল। কোনটা সিস্টেম কল না? এই প্রশ্নটা আমাদের ইউনিক্স থেকে চলে এসেছে, ইউনিক্স থেকে দিয়েছে। তো আমাদের অপশনে যেগুলো রয়েছে CMOD, ওপেন, LC, GetC, এগুলো চলে আসে। এগুলোর ব্যাপারগুলো একটু দেখিনি। তো CMODটা কি? এটা যে পারমিশনের জন্য, মানে ফাইলের যে পারমিশন হয়, রিড, রাইট আর এক্সিকিউট, 3 রকম পারমিশন হয় বলে দিই আমরা। এটা পড়াশোনা করেছি ব্যাচেলার ডিগ্রিতে হয়তো। রিড, রাইট আর এক্সিকিউট, এটা আমাদের এই CMOD দিয়ে, CHMOD দিয়ে চেঞ্জ আমাদের পারমিশন যদি করতে হয়, আমাদের পারমিশনকে চেঞ্জ করার জন্য কিন্তু আমরা CMOD এই কমান্ডটা ইউজ করি। কোনো রিড করতে পারে কি রাইট করতে পারে। ওপেন দিয়ে কি হয়? ওপেন দ্য ফাইল ডেসক্রিপ্টর, মানে ফাইলের ডেসক্রিপশন খোলার জন্য আমরা ওপেন আমরা ইউজ করি। LC কেন ব্যবহার করি? আমাদের রিপোজিশন দ্য ফাইল অফসেট, মানে ফাইলের অফসেটের যে আমাদের পজিশনটাকে রিপোজিশন করার জন্য, মানে যেখানে চলে ধরে না, অফসেট বলতে গেলে একটা কার্সার যে ফাইলের প্রত্যেকটি ক্যারেক্টারকে কন্ট্রোল করছে, সেটাকে আমাদের আবার বিগিনিং এ নিয়ে আসার জন্য LC ইউজ করি। আর GetC বলে কোনো রকম কমান্ড হয় না, এটা কিন্তু আমাদের C এর পার্ট। স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে আমাদের একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য কিন্তু আমরা GetC ব্যবহার করি। তো সেই সূত্রে এই তিনটেই কিন্তু আমাদের সিস্টেম কল। প্রশ্নই তাহলে কি বলেছিল? তাহলে আমাদের বলেছিল কোনটা সিস্টেম কল না, সিস্টেম কল না। তো সেই সূত্রে এই তিনটে কিন্তু আমাদের সিস্টেম কলে পড়ে যাচ্ছে, CHMOD, ওপেন, LC, এগুলো সবই ইউনিক্সে আমরা ইউজ করছি কোনো সিস্টেমের রিলেটেড কাজ করার জন্য। অ্যান্সার হয়ে যাবে D, যেটা কিনা GetC। এরকম কিছু গল্প হয় না। এক্সপ্লেনেশনে কি দিয়ে দেওয়া আছে? সিস্টেম কল কি? এটা লোয়ার লেভেল অপারেশন, যেটা কিনা আমাদের অপারেটিং সিস্টেম কার্নাল করে। এই সিস্টেম কলের সাহায্যে আমরা কার্নালকে বলে দিই ভাই কাজটা করে দাও। এই হচ্ছে বেসিক গল্প। আর লাইব্রেরি ফাংশন তো মোটামুটি জানি, যেখানে আমাদের অলরেডি লেখা থাকে, যেটার সাহায্যে আমরা সেই ফাংশনটা ব্যবহার করে যে কোনো আমরা কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের GetC কিন্তু ওয়ান কাইন্ড অফ লাইব্রেরি ফাংশন বলে কিন্তু অ্যান্সারটা GetC হয়েছে। পরের প্রশ্ন চলে গেলাম, যেটাও কিন্তু আমাদের 2016 সালে আমাদের কম্পিউটার সায়েন্স থেকে আমাদের প্রোভাইড করা হয়েছে, SLST তে দেওয়া হয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ইন্টারনাল কমান্ড অফ DOS। DOS-এর কোনটা ইন্টারনাল কমান্ড? এটা DOS থেকে দিয়েছে। মানে এইসব প্রশ্নগুলো কিন্তু আমাদের 5 নম্বর মডিউল সফটওয়্যার প্যাকেজ থেকে আসছে। তাহলে এরকম ধরনের প্রশ্ন তোমরা এই বছরে এক্সপেক্ট করতে পারো। এই কারণেই এই সেটটা আমি রেডি করেছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তাহলে আমাদের বলেছে কোনটা আমাদের ইন্টারনাল কমান্ড না। প্রথমে ইন্টারনাল কমান্ড কি জিনিস দেখে নাও। ইজ আ DOS বিল্ট ইন কমান্ড ডট
.com ফাইল দ্যাট অলওয়েজ অ্যাভেলেবল। এটা যেটা আমাদের ইন্টারনাল কমান্ড, কিন্তু আমাদের বিল্ট ইন কমান্ড বলতে পারো আমাদের ডস ফরম্যাটে, যেটা সাহায্যে আমরা যে কোনো কিছু আমরা এক্সিকিউট করতে পারি, যেটা ইন্টারনাল ব্যাপারগুলো যদি বলতে পারি। .com ফাইল, command.com ফাইল বলে একটা ফাইল আছে যেটা আমাদের অলরেডি কিন্তু আমাদের সিস্টেমে অ্যাভেলেবল। এক্সটার্নাল কমান্ড কথাগুলোর মানে কি, আর সেপারেট এক্সিকিউটেবল ফাইল লাইক .exe or .com স্টোর অন আ ডিস্ক অ্যান্ড লোডেড when needed। মানে .exe আর .com বলে এগুলো এক্সিকিউটেবল ফাইল ওয়ান কাইন্ড অফ বলতে পারো। তো সেইগুলো আমাদের হার্ড ডিস্কে থাকে, যখন দরকার পড়ে সেগুলোকে আমাদের লোড করানো হয়। এই হচ্ছে বেসিক কথা। দুরকম আমাদের কমান্ডের কথা বললাম, একটা হচ্ছে আমাদের ইন্টারনাল কমান্ডের কথা পড়েছি, যেটা অলরেডি command.com বলে একটা ফাইলের মধ্যে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে, এটা ইন্টারনাল কমান্ড। আর এক্সটার্নাল কমান্ড কোনগুলো, যেগুলো আমাদের কোথায় থাকে, আমাদের হার্ড ডিস্কে থাকে, এগুলো এক্সিকিউটেবল ফাইল বলতে পারো একটা .com আর .exe তে এগুলো সাহায্যে হয়। তাহলে এবারে কমান্ডগুলো যে অপশনগুলো আছে দেখি। attRib বলে একটা এক্সটার্নাল কমান্ড, যেটা কি ইউজ attrib .exe টু সেট ফাইল অ্যাট্রিবিউট, মানে ফাইল অ্যাট্রিবিউট সেট করার জন্য ব্যবহার করে। এটা কিন্তু একটা এক্সটার্নাল কমান্ড, কিন্তু এটা অবভিয়াসলি এই জন্য অপশনটা ক্রস কেন দেওয়া আছে, এটা কিন্তু এক্সটার্নাল কমান্ড, তাই জন্য এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, এটা এক্সটার্নাল কমান্ড হয়ে গেল। mov মুভ কি, এটা কিন্তু ইন্টারনাল কমান্ড ইন লেটার ভার্সন লাইক ms DOS 6.0। এটা যে আমরা ইন্টারনাল মুভ কমান্ড ব্যবহার করি, এটা লেটার ভার্সনে পাওয়া যায়। টাইপ হচ্ছে এটা ইন্টারনাল কমান্ড, যেটা কিনা ডিসপ্লে ফাইল কন্টেন্ট। আর এডিট হচ্ছে কিনা একটা এক্সটার্নাল কমান্ড, ইউজিং edit.com আর edit.exe, এটা আমাদের এক্সটার্নাল কমান্ডে চলে আসছে। তাহলে এখান থেকে অ্যান্সার কি হবে? প্রশ্ন কি ছিল, বলছিল কোনটা ইন্টারনাল কমান্ড না। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের ইন্টারনাল কমান্ড কোনটা, attRib টা কিন্তু ইন্টারনাল কমান্ড না। তো সেই সূত্রে আমাদের এটাও এডিটটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ, দেখো এডিট ইজ অলসো এক্সটার্নাল কমান্ড। হ্যাঁ, সেই সূত্রে গল্পটা হচ্ছে দুটোই কিন্তু এখানকার অ্যান্সার হয়ে যাওয়া উচিত। তো যে কোনো একটা তোমরা মারলে অ্যান্সার, কেন কি attRib টাও কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ এক্সটার্নাল কমান্ড, আর এডিটটা হচ্ছে এক্সটার্নাল কমান্ড। বাট যেহেতু খুব ক্লোজ যদি রিলেটেড ভাবি, সেই জন্য আমরা অ্যাট্রিবিউটটা রেখেছি, কেন কি এটা ওয়ান কাইন্ড অফ গুড চয়েস বলতে পারি। যে attRib ইজ দ্য বেস্ট অ্যান্সার বেসড অন কমান্ড ডিওএস ইউজেস অ্যান্ড এক্সপেকটেশন যদি বলা হয়। তো সেই সূত্রে আমরা দুটোকে মারলে যে কোনো একটা মারলেই অ্যান্সার কারেক্ট, বাট আমি এখানে attRib কে রেখেছি। তোমরা দুটো মারলেই যে কোনো একটা রাখলেই কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু এখানে কারেক্ট হয়। পরের প্রশ্ন কি বলছে, যেটা কিন্তু আমাদের 2016 সালে কম্পিউটার সায়েন্স SLST থেকে দিয়ে দিয়েছিল। বলছে হোয়াট ইজ দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ গ্রে কোড। এইটা গ্রে কোডে যদি এরকম দেয়, এরকম পাশাপাশি একটুখানি ফাঁক ফাঁক করে লিখে নিলে, এবার বাইনারিতে কনভার্ট করবো, তাহলে কি করে, প্রথম ওয়ানটাকে অ্যাজ ইউজুয়াল কপি করলে, করে নেওয়ার পর এই দুটো ওয়ানের মধ্যে জর অপারেশন করো, এইভাবে যেভাবে আমি দাগটা দিলাম, জর অপারেশন করো। তাহলে কি হলো, সেম থাকলে আমাদের 0 হয়, ডিফারেন্ট থাকলে 1 হয়। তো সেম আছে বলে কি লিখবে, এখানে 0 লিখবে, ভালো কথা। আবার এই অর্ডারে তোমরা জর অপারেশন করো, ডিফারেন্ট ছিল বলে 1 লিখেছো। আবার এইভাবে তোমরা জর অপারেশন করো, ডিফারেন্ট ছিল বলে কি লিখেছো, এখানে 1 লিখেছো। তো সেই সূত্রে অ্যান্সারটা কি হয়ে যাবে, আমাদের এ কিন্তু এখানে অপশন আমি দেখতে পাচ্ছ, এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখান থেকে আমি বললাম প্রথমটা আমরা অ্যাজ ইউজুয়াল কপি করলাম, অ্যাজ ইউজুয়াল কপি, আর তারপরেগুলো আমরা ডায়াগোনালি আমরা এক্সর অপারেশন পারফর্ম করছি টু গেট দ্য রেজাল্ট, এইভাবে কিন্তু আমরা পাবো। তাহলে অ্যান্সার হবে এ, যেটা 1011। পরের প্রশ্নটা আমাদের 2016 সালের কম্পিউটার সায়েন্স থেকে এসছে, নেটওয়ার্কিং এর পার্ট থেকে, যেটা তোমাদের সিলেবাস ওইভাবে ডাইরেক্ট মেনশন নেই, বাট এরকম প্রশ্ন একটা দিয়েছে। কি বলছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট অক্টেট রেঞ্জ ফর দ্য ক্লাস সি আইপি অ্যাড্রেস। ক্লাস সি আইপি অ্যাড্রেসের অক্টেট রেঞ্জ কি মনে রাখা দরকার আমাদের। টোটাল এগুলো কিন্তু আমাদের ক্লাস ফুল আইপি অ্যাড্রেসের থেকে প্রশ্নটা এসছে, কোনোভাবে তোমাদের সিলেবাসে মেনশন নেই যে এইরকম ধরনের অপশন রয়েছে, বাট এসছে প্রশ্নটা দেখতে হবে। তো আমাদের যে আইপি অ্যাড্রেসের ক্লাস ফুল আইপি অ্যাড্রেস কিন্তু 5টা ক্লাসে ডিভাইড হয়, এ থেকে ই। তার প্রথম যে 8খানা টোটাল আমাদের কি হয়, 32টা বিট হয়। আমাদের টোটাল 8টা বিটে এইভাবে ভাগ করা হয়। ঠিক আছে, তাহলে 4 8 32 হয়ে গেল। একটা আইপি অ্যাড্রেসে কতগুলো বিট থাকে, 8টা করে, 4 8 32খানা বিট হয়। তাহলে এই যে প্রথম, এটাকে ফার্স্ট অক্টেট বলা, এটাকে সেকেন্ড অক্টেট, এটা থার্ড অক্টেট, এটা ফোর্থ অক্টেট। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের প্রথম যে অক্টেটটা দেখে ডিভিশন না, এটা এ থেকে কোন ক্লাসে বিলং করে, এটা হচ্ছে বেস্ট মেন কথা। তো প্রথম 8টা বিট থেকে আমরা 32 বিটের আমরা ডিসাইড করি। তো ক্লাসের রেঞ্জ হচ্ছে 1 থেকে 26, মানে এই যে 8টা বিট যখন আমি বাইনারিতে রয়েছে, যেটা আমি যখন ডেসিমালে কনভার্ট করবো, তাহলে 1 to 126 হচ্ছে ক্লাস এ, তাহলে 128 থেকে 191 হচ্ছে ক্লাস বি, আর ক্লাস সি হচ্ছে আমাদের 192 থেকে 223, এটা হচ্ছে ক্লাস সি এর। প্রশ্ন কিন্তু খুব ইনডেপথ দেয়নি, ওভারভিউর উপর দিয়েছে, বাট না জানা থাকলে এগুলো পারবে না। আর ডি এর হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে 224 থেকে আমাদের 3239, আর ক্লাস ই হচ্ছে 240 থেকে 255। টোটাল এইভাবে আমাদের টোটাল, এই দেখো আমাদের যদি 8টা 1,
8টা 1 মানে কি 2 টু দি পাওয়ার 8 হলে কত হবে? 2 টু দি পাওয়ার 8 মানে 256, 9 মানে 500 বড়, 10 মানে 1024। তো সেই সূত্রে গেলে 2 টু দি পাওয়ার 8 মানে যে 256 মানে 0 থেকে শুরু করে 255, জিরোটাকে আমরা রিজার্ভ রাখি, জিরোটা আমরা পার্টিকুলারলি জিরোটা ইউজ করা হয় না, ওটা রিজার্ভ আইপি বলা হয়। তো সেই সূত্রে দাঁড়িয়ে 0 থেকে আমাদের 255 এর বেশি হবে না, তাহলে এই 4টা কম্বিনেশনে সেই সূত্রে গেলে এইভাবে আমাদের রেঞ্জগুলো মাথায় মুখস্থ থাকতে হবে। তাহলে অ্যান্সার এখানে কি হয়ে যাবে? B192 থেকে আমাদের 233, যেখানে বলতে পারছো এটা ক্লাস সি এর কিন্তু আইপির রেঞ্জ হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্ন চলে গেলাম, যেটাও কিনা আমাদের 2016 সালে কম্পিউটার সায়েন্স এলএসটি থেকে দিয়েছে। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিমাম এরার কোড? কোনটা আমাদের যেখানে এরার কিন্তু খুব কম হয়, যে আমাদের টোটাল আমরা নাম্বার সিস্টেম পড়েছি, অক্টাল দেখেছি, বাইনারি আমাদের আছে, হেক্সাডেসিমাল, গ্রে আছে এবং এক্সএস3। গ্রে হচ্ছে এমন একটা ব্যাপার, গ্রে কোডটা যেটাকে বলা হয় নন ওয়েটেড কোডও বলি, এখানে কিন্তু আমাদের কিন্তু অনেকটা এরার কিন্তু কম হয়। কেন? গ্রেকে আমরা রিফ্লেক্টেড বাইনারি কোড বলা হয়। ইট ইজ ডিজাইন সো দ্যাট ওয়ান বিট চেঞ্জ বিটুইন টু সাকসেসিভ ভ্যালু, যেখানে একটা বিট চেঞ্জ হয় দুটো সাকসেসিভ ভ্যালু রেসপেক্টে, ওয়ান বিট রিডিউস দ্য চান্স অফ ট্রান্সমিশন অর ট্রান্সমিশন এরার। এই একটা বিট চেঞ্জ কিন্তু আমাদের ট্রান্সমিশন এরারটা কিন্তু অনেকটা আমাদের রিডিউস করে দেয়। এটা কোথায় ইউজ করি? ডিজিটাল কম্বিনেশনে ইউজ করে, রোটারি এনকোডার ইউজ করি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনে এই গ্রে কোডের কাজ কিন্তু খুব ভালো রকম দেখা যায়। তলায় বাদবাকিদের অপশনের এখানে গল্প দিয়েছে, এটা আমাদের দেখলে তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। পরের প্রশ্নে চলে এসেছি, যেটা কিনা 2016 সালে কম্পিউটার সায়েন্স থেকে এসছে। কি বলতে চেয়েছে? 8 নম্বর প্রশ্ন, হুইচ টিসিপি আইপি প্রোটোকল ইউজ টু ট্রান্সফর্ম ইলেকট্রনিক মেল বিটুইন দ্য মেশিন? মানে এই যে ইমেল পাঠাই কোন প্রোটোকলের সাহায্যে এই কাজটা হয়? টিসিপির একটা প্রোটোকল শুটের মধ্যে পড়ছে। এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখবে, এসএমটিপি ফুল ফর্ম হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে মেন গল্প। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকলের সাহায্যে কিন্তু আমরা ইমেল কিন্তু এদিক থেকে এদিক আদান প্রদান, মানে দুটো মেলের মধ্যে কিন্তু এই এসএমটিপি প্রোটোকলের সাহায্যে কিন্তু কাজ হয়। তলা এটাই লেখা আছে, একটু দেখালে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। 9 নম্বর প্রশ্ন চলে আসলাম, সেটা কিন্তু আমাদের নেটওয়ার্কিং থেকে দিয়েছে। প্রথম কথা, 2016 সালে কম্পিউটার সায়েন্সের এসএলএসটি পরীক্ষায় এসেছিল গত বছরে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানে কি বলতে চেয়েছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের শ্যানন ক্যাপাসিটি, যেটা আছে আমাদের নয়েজলেস চ্যানেল এবং নয়েজি চ্যানেলের যে ক্যাপাসিটি শ্যানন এবং নারকুইস্ট ডেটা রেটের উপরে যে দিয়ে গেছে, সেখান থেকে এই প্রশ্নটা এসছে। এটা অঙ্ক এসছে। কি বলেছে? বলছে নয়েজলেস 3 কিলোহার্টজ চ্যানেল ট্রান্সমিট আ বাইনারি লেভেল সিগন্যাল, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডেটা রেট? মানে এখানে প্রশ্ন রেখেছে যে একটা চ্যানেল নয়েজলেস, যেখানে নয়েজলেস হচ্ছে চ্যানেল আর নয়েজি হচ্ছে আমাদের নারকুইস্ট, এইভাবে আমাদের দুটো ভাগ করা রয়েছে। নয়েজলেসে আমাদের নারকুইস্ট আর নয়েজির মধ্যে হচ্ছে শ্যানন ক্যাপাসিটি। দুটো রকম আমাদের দুটো সায়েন্টিস্ট, যেটাকে বলা হয় শ্যানন নারকুইস্ট থিওরেম বলা হয়, গল্প বলে গেছে। তো কি বলতে চেয়েছে এখানে? একটা নয়েজলেস চ্যানেল, যে চ্যানেলের হচ্ছে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 3 কিলোহার্টজ, তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম ডেটা রেট কত হবে, মানে কত রেটের ডেটা ফ্লো করতে পারে। আমাদের যে নয়েজলেস চ্যানেলের যে নারকুইস্টের থিওরেম বলে গেছে, ম্যাক্সিমাম ডেটা রেট কিভাবে পাবে? আমরা 2 ইন্টু ব্যান্ডউইথ ইন্টু লগ বেস 2L। ঠিক আছে, এলটা কি জিনিস? নাম্বার অফ সিগন্যাল লেভেল, এটাকে সিম্বলসও বলতে পারো। আর আমাদের ব্যান্ডউইথ তো বলে দিচ্ছে গল্পতে প্রশ্নতে 3 কিলোহার্টজ মানে 3000 আমাদের হার্টজ বলতে পারো। গল্প শেষ হয়ে গেছে। আর এখানে যেহেতু বাইনারি বলেছে, এখন গল্প বলেছে বাইনারি লেভেল চ্যানেল, এখানে প্রশ্নটা এখান থেকে ইম্পর্টেন্ট। বাইনারি কথার মানে কি হচ্ছে আমাদের? ইফ এল এর ভ্যালু 2 হয়ে গেল, মানে বাইনারি মানেই 2, তার মানে গল্পতে কি হবে? ম্যাক্সিমাম রেট কি 2 ইন্টু 3000 লগ বেস টু 2 হয়ে গেল। এটা তুমি ক্যালকুলেট করার পর তোমরা পেয়ে যাবে কি আমাদের 6000 বিপিএস, মানে বিট পার সেকেন্ড। ঠিক আছে, এবার গল্পতে রয়েছে, বাট দ্য কোশ্চেন ইমপ্লাইজ ইফ ইউ ইউজ মাল্টি লেভেলের কথা দেখো, বাইনারি গল্প বলেছে, বাইনারি সিগন্যাল লেভেল অফ ম্যাক্সিমাম বিট বলেছে। তাহলে মাল্টি লেভেলে হয়ে গেলে কি হবে? আশা করি দেখতে পাচ্ছ, এল ইজ ইকুয়াল টু 4, মানে 4 বিট পার সিম্বল। যদি 4 হয়ে যায় এল এর ভ্যালু, তাহলে সেই সূত্রে দাঁড়িয়ে কত হবে? ম্যাক্সিমাম ডেটা রেট হয়ে যাবে 2 ইন্টু 3000 ইন্টু লগ বেস 16, যেখানে তোমার হয়ে যাবে 24000 বিপিএস, যাকে বলে 24 বিপিএস। তাহলে যদি আজামশন করি, যদি মোর দ্যান 2 লেভেল হয়, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 24 কেবিপিএস। আর যদি এখানে দুটো থাকে, তো সেই সূত্রে আমাদের কিন্তু 6000 বিপিএস বা 6 কেবিপিএস ও বলতে পারতো। আমাদের 6 কেবিপিএস অ্যান্সার আছে। তো আমি এখানে ডিটা মেরে রেখেছি আমাদের অপশনে। তো যেহেতু এখানে আমাদের কথা কি বলেছে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। বাইনারি মাল্টি লেভেলে কিন্তু কোনো গল্প দেয়নি, তাহলে আমাদের ডি কে আমরা অ্যান্সার করবো না, আমরা বি কেই অ্যান্সার করবো। কেন কি এখানে দুটো লেভেলই বলেছে। তাহলে আমরা কিন্তু সিম্পল আমাদের ফর্মুলা যে 2 ইন্টু আমাদের 3000 বলেছিল, আর আমাদের হচ্ছে লগ বেস টু 2, এই হচ্ছে ফর্মুলা থাকবে। যদি করো লগ বেস টু 1 হয়ে যায়, এটা পুরো করলে 1 পাবে তোমরা। তাহলে 2 ইন্টু 3000 করলে তোমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে 6000 বিপিএস, মানে বিট পার সেকেন্ড। এর ফুল ফর্ম হচ্ছে বিট পার সেকেন্ড। তাহলে তুমি এভাবে লিখতে পারো 6 কেবিপিএস, কিলো বিট পার সেকেন্ড। এই হচ্ছে অ্যান্সার। তো ডি অ্যান্সার হবে না, এখানে বি অ্যান্সার হবে। যেহেতু আমাদের মাল্টি লেভেল বলেনি, যদি মাল্টি লেভেল বলতো তাহলে আমরা এই পার্টে আমরা চলে যেতাম। মাল্টি লেভেল মানে যখন এল এর ভ্যালু 4 হয়ে যেত, মানে 2 তো মিনিমাম, বাইনারি হচ্ছে 2, আর যদি মাল্টি লেভেল বলতো এল এর ভ্যালু মানে লেভেলটা আমাদের 4 হয়ে যেত। বাট দরকার নেই, যেটা দেয়নি সেটা যাবো কেন। তো অ্যান্সার হয়ে যাবে 6
বিপিএস বলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন চলে আসলাম, যেটা কিন্তু আমাদের 2016 সালে আমাদের কম্পিউটার সায়েন্স থেকে দিয়েছে। কি বলছে, নেটওয়ার্কিং থেকে প্রশ্ন দিয়েছে, হুইচ ডিভাইস ইউজ টু কানেক্ট সিস্টেম ইউজিং ডিফারেন্ট প্রোটোকল। ধরে নাও দুটো আমাদের নেটওয়ার্ক রয়েছে, যে দুটো নেটওয়ার্ক তোমার দুটো ডিফারেন্ট প্রোটোকলে কাজ করছে। এটা ধরে নাও প্রোটোকল এ তে কাজ করে, প্রোটোকল বি, দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক আছে। N/W1 লিখলাম, এটা N/W2, মানে দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক। এটাকে কানেক্ট করার জন্য কোন ডিভাইস ব্যবহার করি? সবসময় মাথায় রাখবে, গেটওয়ে হচ্ছে এমন ডিভাইস, এটা মুখস্থর মধ্যে নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে একটা পার্ট, যেটা সাহায্যে কিন্তু আমরা দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের প্রোটোকল যারা ইউজ করে, ডিফারেন্ট প্রোটোকলকে কানেক্ট করার জন্য আমরা কিন্তু গেটওয়ে ইউজ করি। এটা যদি প্রশ্ন করে কোন লেয়ারে ব্যবহার করা হয় ওয়েবসাইট, এটা লেয়ার 3 নেটওয়ার্ক লেয়ারে কিন্তু আমাদের ইউজ করা হয়। ইট ট্রান্সলেট ডেটা ফরম্যাট অ্যান্ড প্রোটোকল allowing two compatible system to communicate। দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক, দুটো ডিফারেন্ট নেটওয়ার্কে ডিফারেন্ট রুলস রয়েছে, তো এই গেটওয়ে সাহায্যে কিন্তু আমরা ইজিলি কিন্তু কমিউনিকেট করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া আমাদের 10 নম্বর প্রশ্ন। নেক্সট প্রশ্নে চলে এসেছি, যেটা কিন্তু আমাদের এসছে 2016 সালের কম্পিউটার সায়েন্স থেকে। কি বলছে, এটা আমাদের প্রশ্নটা কম্পিউটার আর্কিটেকচারের প্রশ্ন। হোয়াট ইজ দ্য ক্লক পিরিয়ড অফ আ মাইক্রোপ্রসেসর উইথ 100 মেগাহার্টজ ক্লক ফ্রিকোয়েন্সি? ক্লক পিরিয়ড বার করতে বলেছে, যদি ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছে 100 মেগাওয়াট, ক্লক পিরিয়ড মানে সে টাইম বার করতে হবে। তাহলে আমরা জানি ক্লক পিরিয়ড মানে টাইম হয়, সে টাইম কিছুই না, রেসিপ্রোকাল অফ ফ্রিকোয়েন্সি মানে টাইম ইজ ইকুয়াল টু 1/f। ছোটবেলা ফিজিক্সে প্রচুর পড়েছো, সেই সূত্রে গেলে আমাদের 100 মেগাহার্টজ বলেছে, তাহলে আমরা 100 × 10⁶ হার্টজ করতে পারি। তাহলে 1/100 10⁶ করলে তাহলে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে? এই 6টা যদি করে দাও 1 × 10⁸, আমি তো এখানে করছি 1 × এই 100 এর সঙ্গে কি হবে, 1 × 10⁸। তুমি ভাবতে পারো এটা উপরে চলে গেলে কি হয়ে যাবে, 10⁻⁻8 সেকেন্ড হয়ে গেল। যদি প্রশ্নে 10⁻⁻8 সেকেন্ড ভালো, বাট এটা ন্যানো সেকেন্ডে অ্যান্সার দিই, তাহলে কি হয়ে যাবে? তাহলে আমাদের 10 ন্যানো সেকেন্ড কিন্তু আমাদের অ্যান্সার হবে। 10⁹ হচ্ছে 1 ন্যানো সেকেন্ড, তাহলে এখানে 10 ন্যানো সেকেন্ড কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া এখানকার। এরকম ধরনের প্রশ্ন আসতেই পারে আমাদের ফ্রিকোয়েন্সি ক্লক পিরিয়ড বার করার বা টাইম বার করার, এরকম কোনো ব্যাপার না। চলে আসলাম পরের প্রশ্ন। কি বলছে, এটাও কিন্তু 2016 সাল আমাদের কম্পিউটার সায়েন্স থেকে এসেছে। হুইচ ইজ ইনক্লুডেড ইন স্ট্রাকচার প্রোগ্রামিং? স্ট্রাকচার প্রোগ্রামে কি কি ইনক্লুডিং থাকে? এখানে বলছে সিকোয়েন্সিং, অল্টারেশন, ইটারেশন, এগুলো সবই মোটামুটি আমাদের কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামে থাকে। কারণ কি আমরা সিকোয়েন্স করি, অল্টার চাইলে, ডিভিশন চাইলে, আমাদের অল্টারেশন সিলেকশন করছি যে এটা এদিকে যাবে কি এদিকে যাবে, চাইলে আমরা লুপস ইউজ করছি, তাহলে এগুলো সবই কিন্তু আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং এ থাকে। এই জন্য অ্যান্সার হয়ে যাবে অল অফ দিস কিন্তু অ্যান্সার হবে। পরের প্রশ্নটা চলে এসেছি, যেটা কিন্তু আমাদের 2016 সালে আমাদের কম্পিউটার সায়েন্স এসএলএসটি থেকে এসেছে। কি বলতে যে ইন হুইচ ফেজ দ্য কম্পাইলার ইজ মেশিন কোড জেনারেটেড? এই মেশিন কোডটা কোন ফেজে জেনারেট করা হয়, আমাদের কম্পাইলারের কোন ফেজে? সেটা কিন্তু আমাদের বিতে আমাদের কোড জেনারেশন বলে একটা ফেজ রয়েছে, সেখানে কিন্তু আমাদের ইউজ করা হয়। সেটা তো এক্সপ্রেশনে লেখা রয়েছে, দেখে নাও। যে কম্পাইলার ওয়ার্কস ইন মাল্টিপল ফেজ টু ট্রান্সলেট সোর্স কোড ইনটু মেশিন কোড, মানে মাল্টিপল ফেজে কাজ করা হয়, যেখানে আমাদের সোর্স কোড থেকে মেশিন কোডে আমাদের কনভার্ট করার জন্য। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো সেই সূত্রে যে কোড জেনারেশন ইজ দ্য ফাইনাল ফেজ বলতে পারো, কম্পাইলারে আমাদের ফাইনাল ফেজে চলে আসছে। ইন দিস ফেজ দ্য ইন্টারমিডিয়েট কোড ইজ ট্রান্সলেট টু মেশিন কোড অর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলতে পারি। তাহলে আমাদের এই যে এই ফেজে আমাদের ইন্টারমিডিয়েট কোডটা আমাদের মেশিন কোড বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, যেটা কম্পিউটার ক্যান এক্সিকিউট ডাইরেক্টলি একসাথে করা যেতে পারে। তাহলে লেক্সিক্যাল অ্যানালাইজার তাহলে কি, এটা বাদ বাকি যে অপশনগুলো রয়েছে, যেটাকে বলা হয় লেক্সিক্যাল অ্যানালাইজার, টোকেন আমরা ইনপুট সোর্স কোড থেকে নিই, সিনট্যাক্স অ্যানালাইজার চেক গ্রামার যদি কোনো ভুল আছে কিনা, ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের মধ্যে প্রডিউস অ্যাবস্ট্রাক্ট এবং প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোড। আর কোড জেনারেশন হচ্ছে এমন ফেজ যেখানে আমাদের ইন্টারমিডিয়েট কোড থেকে, যেটা আমরা তৈরি করলাম ইন্টারমিডিয়েট কোড থেকে, সেখান থেকে আমরা মেশিন কোডে কিন্তু আমরা কনভার্ট করেছি। এই হচ্ছে বেসিক আইডিয়াগুলো এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন থেকে। পরের প্রশ্নে চলে গেলাম, যেটা কিন্তু 2016 সালের আমাদের এসএলএসটি থেকে এসেছিল কম্পিউটার সায়েন্সে। কি বলতে চেয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ ইন ট্রাভার্সিং আ গ্রাফ বাই ব্রেথ ফার্স্ট সার্চ? মানে ব্রেথ ফার্স্ট সার্চ টেকনিকে আমাদের গ্রাফ ট্রাভার্সিং এ কোন ডেটা স্ট্রাকচারটা ব্যবহার করা? এটা কিন্তু ভেবে নেবে না যে এটা কিন্তু আমাদের ব্রেথ ফার্স্ট সার্চ কিন্তু গ্রাফ থিওরি থেকে এসছে। ব্রেথ ফার্স্ট সার্চ এবং ডেপথ ফার্স্ট সার্চ দু রকম সার্চিং হয়। জাস্ট একটু বলে দিই এখান থেকে, ধরো একটা গ্রাফ রয়েছে, এটা আমাদের গ্রাফের থিওরির একটা পার্ট আমরা ধরতে পারি, বা ডেটা স্ট্রাকচার থেকেও এটা কিন্তু আমাদের আইডিয়া থাকা দরকার। তো ব্রেথ ফার্স্ট সার্চ মানে ব্রেথ ওয়াইজ, মানে এইভাবে সার্চিংটা হচ্ছে, এইভাবে ব্রেথ ওয়াইজ সার্চিং যদি হয় তখন তাকে বলা হয় ব্রেথ ফার্স্ট সার্চ। এটাকে আমরা কোন ডেটা স্ট্রাকচার দিয়ে ব্রেথ ফার্স্ট সার্চটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, বা কোন এটা ব্যবহার করা, এটাকে হবে হচ্ছে কিউ অ্যান্সার হয়ে যাবে। আর যদি এই জিনিসটাকে আমরা ডেপথ ফার্স্ট সার্চ বলতাম, ডিএফএস বলতাম, তাহলে পুরো একটা ডেপথ আসতো, তারপরে উঠতো, আবার ডেপথে আসতো, আবার এখানে গিয়ে আবার এই ডেপথে আসতো, আবার উঠতো, এইভাবে জিনিসটা করতো। তো ডেপথ ফার্স্ট সার্চে কিন্তু আমাদের স্ট্যাক ইউজ করা, এই দুটো মাথায় রাখো। যেহেতু আমাদের গ্রাফ থিওরি নেই সিলেবাসে, বাট এখান থেকে একটা আইডিয়া হয়তো দিয়ে দিয়েছে, তো সেই সূত্রে গেলে আমাদের এটা মাথায় রাখলে মোর দ্যান এনাফ কোনটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চের আইডিয়া।
ডেপথ ফার্স্ট মানে গ্রাফ সার্চিং আর এটা অ্যালগোরিদম বলতে পারো। এই সূত্রে দাঁড়িয়ে আমাদের কিউ ব্যবহার করা হয় ব্রেথ ফার্স্ট সার্চে, আর ডেপথ ফার্স্ট সার্চে কিন্তু স্ট্যাক ব্যবহার করা হয়। জাস্ট এজ আইডিয়া, এটা আউট অফ সিলেবাস 2-4টে প্রশ্ন দিয়েছে তো, বাট যেহেতু আমাদের একটু বেসিক আইডিয়া ক্লিয়ার রাখলে কিন্তু এগুলো আমরা করতে পারবো। আর কিউ কি ডেটা স্ট্রাকচার ইউজ করে, ফিফো এটা তো মোটামুটি জানি, স্ট্যাক হচ্ছে আমাদের লিফো, এগুলো মোটামুটি আইডিয়া আশা করি ক্লিয়ার আছে আমাদের। পরের প্রশ্নে চলে গেলাম, এটাও কিন্তু 2016 সালে আমাদের এসএলএসটি কম্পিউটার সায়েন্স থেকে এসছে। কি বলছে, হাউ মেনি বাইনারি ট্রি ক্যান বি ফর্ম উইথ 3 নোডস। তাহলে 3টে নোড হলে আমাদের কতগুলো বাইনারি ট্রি পসিবল। তাহলে আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মুখস্থ করতে হবে। এখানে আমাদের এটাকে বলা হয় কাটালান নাম্বার। আমাদের সিএন এর ফর্মুলা কি বলছে যে সিএন ইজ ইকুয়াল টু 2n এর ফ্যাক্টোরিয়াল n+1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এই হচ্ছে ফর্মুলাটা। তো সেই সূত্রে গেলে আমাদের কি হচ্ছে 2 × 3 n বলে, n এর ভ্যালু 3 বলে দিয়েছে আমাদের। তাহলে 3 + 1/3 করলে এখানে 6 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল 720, 4 ফ্যাক্টোরিয়াল 24, 3 ফ্যাক্টোরিয়াল 6, এটা টোটাল করলে আমাদের 5 কিন্তু অ্যান্সার হয়। মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমার যদি 3টে নোড দেয়, কত রকম, কতগুলো বাইনারি ট্রি, কত, এই যে ধরো একভাবে করলাম, আমি ধরো একটা এক্সাম্পল দেখাচ্ছি, এই 3টে নোড দিয়ে একটা বাইনারি ট্রি হয়, এই একটা বাইনারি ট্রি হয়। বাইনারি ট্রি কি বলা হয়, যে আমাদের একটা নোডের দুটোর বেশি চাইল্ড হবে না, এক নাও হতে পারে, এক হতে পারে, এক এরকম হতে পারে, ঠিক আছে, একটা এরকম হতে পারে, ঠিক আছে, একটা এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের 5টা হয়ে গেল, তো 5খানা পসিবিলিটিস আছে, এর থেকে আর পসিবিলিটিস নেই কিন্তু। তো এইভাবে কিন্তু আমরা টোটাল আমাদের 5টা পসিবিলিটিস ভাবে আমরা বাইনারি ট্রি রেডি করতে পারি। তাহলে অ্যান্সার কিভাবে তৈরি করলাম আমরা, এই যে ফর্মুলাতে ফেললে 2n 2 × n ফ্যাক্টোরিয়াল বাই n+1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল করে কিন্তু আমরা এটাকে বলে কাটালান নাম্বার বলা হয়। এটা একটা ফর্মুলা রয়েছে, ডিস্টিংক্ট বাইনারি ট্রি অফ n নোডস এর একটা ফর্মুলা। এই দিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া কিন্তু এইভাবে করতে পারি। লাস্ট প্রশ্ন চলে এসেছে, যেটা কিনা 2016 সালে আমাদের কম্পিউটার সায়েন্স থেকে এসএলএসটি তে এসেছিল। কি বলছে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইন্টিজার রিপ্রেজেন্ট ইন 8-bit 2 কমপ্লিমেন্ট ফর্ম। স্মলেস্ট ইন্টিজার কি রিপ্রেজেন্ট করতে পারবো। এবার গল্পটা, এটা ফর্মুলাটা কি, এটা সাইন ম্যাগনেটিক রিপ্রেজেন্ট থেকে এসেছে। ফর্মুলা লিখে দিই, -2n-1 থেকে শুরু হয়ে আমরা যাব +2n-1 এই হচ্ছে ফর্মুলা। এবার ফেলে দাও, এখানে n এর ভ্যালু কথা বলেছে 8 বলে দিয়েছে, এখানে 8 বিট মানে এটা যে n এর ভ্যালু। তাহলে এখানে n = যদি 8 দিয়ে দিই, তাহলে -2n-8-1 থেকে শুরু হবে +2n-8-1 তো সেই সূত্রে গেলে 8-1 কে -2n-7 থেকে শুরু হলো +2n-7-1। 2n-7 মানে হচ্ছে -128 থেকে শুরু হবে +128 - 1 মানে 127। তাহলে অ্যান্সার সব থেকে ছোট নাম্বার কি, -128। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমাদের বি, -128। তো আমাদের আলটিমেটলি এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এটা কিন্তু সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন থেকে এসছে। সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, এই হচ্ছে বেসিক আইডিয়া। আমি ক্লিয়ার করলাম, টোটাল 16টা প্রশ্ন এখানে গিয়ে শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এর পরের দিকে আমরা এর থেকে ভালো ভালো প্রশ্ন এমসিকিউ নিয়ে আসবো। আর এই নোটসটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। যদি কোনো ডাউটস থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে নিশ্চয়ই ভুলো না। সবাই ভালো থেকো, আবার আমরা পরের পার্টে আমাদের দেখা হবে।